বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের কাছে হাজির হয়েছি তোমাদের উচ্চতর গণিতের আরেকটি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে অসীম ধারা। তোমাদের বইয়ের 7ম অধ্যায়, এটা নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই অসীম ধারা কোন শর্তে নির্ণয় করা যাবে এবং অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, সেই জিনিসগুলো আমরা বের করতে শিখব। তো শুরু করা যাক। অসীম ধারা শিখতে হলে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে কি, গুণোত্তর ধারাটা সম্পর্কে তোমাকে জানতে হবে আগে প্রথমে। তো গুণোত্তর ধারা কাকে বলে? প্রথমে হচ্ছে গুণোত্তর ধারা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটা ধারা লিখি। একটু দেখো, 2, 4, 8, 16। দেখো, এটা একটা ধারা। এই ধারাটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই ধারাটা হচ্ছে এরকম একটি ধারা, যে ধারাটা হচ্ছে পরপর দুইটা পদ ভাগ করলে দেখো মান সেম হয়। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুইটা পদকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানগুলি কি হবে? সমান হবে। এই কারণে এটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কী হয়? অনুপাতগুলি সমান হয়। গুণোত্তর ধারা কী হয়? অনুপাতগুলি সমান হয়। তো প্রথমে আমাকে এই গুণোত্তর ধারাটা সম্পর্কে জানতে হবে। এরপরে গুণোত্তর ধারার n পদের সমষ্টি শিখতে হবে। এই সমষ্টি থেকে আমরা অসীম পদে চলে যাব। এবং অসীম পদের সমষ্টি বের করব। প্রথমে আছে আমরা n পদের সমষ্টি বের করব, দেন n পদের সমষ্টি থেকে অসীম পদের সমষ্টি বের করব। তো আমরা শুরু করতে পারি। মনে করি একটি গুণোত্তর ধারার প্রথম পদ a। মনে করি একটি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত হচ্ছে r। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং ধারাটি কি হবে? ধারাটি হবে ar স্কয়ার ডট 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 ডট। এটা হচ্ছে ধারাটা। দেখো, দুইটা করে ভাগ করো, দেখো ভাগফল হচ্ছে, দেখো এটাকে যদি ভাগ করো দেখো আর, এই দুইটা দেখো ভাগ করো দেখো আর, তাহলে কি ভাগফল সেম। এই কারণে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা আমরা সমষ্টি বের করব। সমষ্টি বের করার আগে আমরা আরেকটা কাজ আমরা এখানে একটু করে নিব, সেটা হচ্ছে এই সমষ্টির nতম পদটা কত হয় সেটা আমরা একটু জেনে নিব। কারণ আমরা যদি কয়টা পদ আছে সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সমষ্টি বের করতে পারবো না। এই কারণে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে কয়টা পদ আছে সেই সবগুলি পদ সম্পর্কে জানতে হবে, তাহলে তুমি সমষ্টি বের করতে পারবে। তোমাকে যদি আমি বলি সমষ্টি কত, তোমাকে আগে জানতে হবে কার কার সমষ্টি তুমি বের করবা। তুমি যদি না জানো তাহলে কিন্তু সমষ্টিগুলি বের করতে পারবে না। এই কারণে তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা n পদের সমষ্টি যেহেতু বের করব তাহলে আগে n সংখ্যক পদ সম্পর্কে একটু জানি। এটা দেখো প্রথম পদ, দুঃখিত, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, তাই না? একটু খেয়াল করে দেখো, তৃতীয় পদে পাওয়ার 2, দ্বিতীয় পদে পাওয়ার 1, আর উপরে কিছু নাই মানে 1 আছে। তাহলে পদের চেয়ে পাওয়ার কি 1 কম? পদের চেয়ে পাওয়ার 1 কম। তাহলে দশম পদ কী হবে? দশম পদ হচ্ছে পাওয়ার হবে 9, 10 থেকে 1 বিয়োগ। 100তম পদ কী হবে? 99, 100 থেকে 1 বিয়োগ। তাহলে nতম পদ আমরা কি লিখতে পারি? nতম পদ, তাহলে এটাকে একবার শেষটা যদি nতম পদ বলি তাহলে এই r⁻n-1, ওই যে 1 কম, এই কমের কারণে বিয়োগ। তাহলে আমরা পেয়ে গেছি ধারা, পেয়ে গেছি একটা গুণোত্তর ধারা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা গুণোত্তর ধারার সমষ্টি বের করব। ঠিক আছে, তো আমরা ধরে নিই, মনে করি গুণোত্তর ধারার সমষ্টি Sn। মনে করি গুণোত্তর ধারার সমষ্টি হচ্ছে Sn। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারার সমষ্টি। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং Sn সমান a প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট ডট
প্লাস এ আর টু দি পাওয়ার এন। তো সমষ্টি বের করার জন্য আমরা একটা প্রসেসিংয়ে যাব, একটু দেখো সেই প্রসেসিং অনুযায়ী আমরা এখানে সমষ্টিটা বের করব। আমরা দেখো সবগুলির সাথে আমরা n-1 আমরা দেখো সবগুলির সাথে আর গুণ করে দিব। তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং আর এস এন ইকাল টু এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট, এখানের সাথে যদি আর গুণ করে দিই তাহলে আমাদের আসবে এ আর টু দি পাওয়ার এন। কারণ আর গুণ করার অর্থ হচ্ছে আমরা জানি বেজ এক থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে যেহেতু আর গুণ করছে তাহলে আরের পাওয়ার হচ্ছে 1, তাহলে n-1 প্লাস 1, তাহলে 1 আর -1 কাটা চলে গেল, তাহলে থাকলে শুধু n। তাহলে হচ্ছে এই হচ্ছে আমরা যদি তখন আর দ্বারা গুণ করে দিই। এখন আমরা এই দুটাকে বিয়োগ করতে চাই। সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বড় থেকে ছোটোকে বিয়োগ করি, ছোটো থেকে বড়কে বিয়োগ করা যায়। আমরা সাধারণত বড় থেকে সাধারণত ছোটোকে বিয়োগ করি। তো আমরা এখানে বিয়োগ করব, আমরা এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারি অথবা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে পারি। যে বড় হবে তাকে উপরে রেখে নিচেটাকে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে যেভাবে সাজাইছি সেভাবে আগে বিয়োগটা করি, দেখি এখানে কী আসে, পরে আমরা উল্টা দিব। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে মাইনাস 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 মাইনাস, তাহলে এ আর কাটা চলে যাবে, এ স্কোয়ার কাটা চলে যাচ্ছে, এ আর কিউ তাহলে এই পরটা কাটা চলে যাবে, এবার কাটতে কাটতে লাস্টেরটার সাথে তার আগেরটা কাটা চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এস এন মাইনাস আর এস এন ইকাল টু হচ্ছে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা যদি এস এনটাকে কমন নিই তাহলে 1 মাইনাস আর এস এন ইকাল টু এ যদি কমন নিই 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, দ্যাট মিন্স এস এন ইকাল টু আমরা লিখতে পারি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সমষ্টি সূত্র শিখতে পারি। এভাবে আমরা সমষ্টিটা বের করে নিতে পারি, এন পদের সমষ্টি। একটু খেয়াল করে দেখো, তোমরা যারা জেনারেল ম্যাথমেটিক্স পড়ছো, তোমরা জেনারেল ম্যাথমেটিক্সের মধ্যে দেখো আমাদের 13.2 অধ্যায়টা ছিল, 13.2 অধ্যায়ের মধ্যে দুইটা সমষ্টি বের করার সূত্র ছিল। একটা ছিল হচ্ছে এইটা এস এন ইকাল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, আবার আরেকটা ফর্মুলা ছিল হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস বাই 1 মাইনাস আর। এখন আমি বলছিলাম যে এইটা থেকে এটা বিয়োগ করলে এটা আসছে, আবার তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে ওইটা চলে আসবে, এই যে এস এন ইকাল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1, ওই সূত্রটা চলে আসবে। তাহলে আরেকটা সূত্র আমরা কী পাইলাম, আমরা আরেকটা সূত্র পাইছি হচ্ছে এস এন ইকাল টু, যদি আমরা দুইটা এটা থেকে এটা যদি বিয়োগ করতাম তাহলে আমরা এটা পাইতাম এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1, এটা হচ্ছে সমষ্টি সূত্র। তাহলে এটা হচ্ছে একটা সমষ্টি সূত্র, এটা হচ্ছে একটা সমষ্টি সূত্র। এবার একটু খেয়াল করে দেখি, সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে সমষ্টি সূত্র। এখন কে বড় কে ছোট সেটা তুমি কিভাবে বুঝবা, এই জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের এই কে বড় কে ছোট এটা ডিপেন্ড করতেছে, দেখো এখানে আছে এস এন আর আর এস এন, এস এন আর এটা হচ্ছে আর এস এন, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, কে বড়, এস এন বড় না আর এস এন বড়, এটা ডিপেন্ড করতেছে অনলি আর এর উপরে। কার উপরে ডিপেন্ড করতেছে, আর এর উপরে। একটু খেয়াল করে দেখো এস এন মানে এখানে শখ কত 1, এখন আর ইকাল টু যদি 2 হয় দ্যাট মিনস 1 থেকে বড়, তাহলে কি হবে, এই পাশে হচ্ছে 1 এস এন আর এখানে হচ্ছে কত 2 এস এন, তাহলে কে বড়, অবশ্যই এটা বড়। এখন আর এর মান যদি এটা হয় আর ইকাল টু হাফ দ্যাট মিনস লেস দেন 1, আর এর মান যদি হাফ অর্থাৎ লেস দেন যদি 1 হয় তাহলে দেখো কি আসবে, তাহলে হাফ এস এন, হাফ এস এন, তাহলে এখানে এস এন এর শখ কত হাফ আর এখানে এস এন এর শখ কত 1, তাহলে অবশ্যই এটা ছোট, তাহলে এটা অবশ্যই ছোট, এটা বড়। তাহলে আমরা দেখতে পারতেছি কি আর এর মান কখনো এটা বড় কখনো এটা বড়, যখন আর এর মান 1 থেকে বড় তখন এটা বড়, যখন আর এর মান 1 থেকে ছোট তখন এটা বড়। তাহলে আমরা দেখতেছি যে এইখানে তাহলে কে বড়, এখানে তাহলে কে বড়, দেখো এখানে হচ্ছে এখানে এটা থেকে এটা বিয়োগ করে দ্যাট মিনস উপরেরটা বড়, তাহলে উপরেরটা বড় কখন হবে, এটা কখন বড় হবে, যখন আর এর মান 1 থেকে ছোট। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব আর ইজ লেস দেন 1 এর জন্য, আর এই সূত্রটা ব্যবহার করব হচ্ছে আর ইজ গ্রেটার দেন 1 এর জন্য। আর এর মান যখন 1 থেকে বড় তখন আমরা এই সূত্রটা ইউজ করব, আর আর এর মান যখন 1 থেকে ছোট তখন আমরা এই সূত্রটা ইউজ করব। বুঝতে পারছো? তো এইভাবে আমরা এন পদের সমষ্টি সূত্র বের করতে পারি। এবার আসো আমরা দেখাবো যে এন পদের সমষ্টি থেকে কিভাবে আমরা অসীম পদের সমষ্টি বের করতে পারি। তাহলে আমরা দুইটা সূত্র পাইছি, আমি এটা একটু মুছে দিচ্ছি।
তাহলে আমরা দুইটা সূত্র পাইছি। একটা সূত্র পাইছি হচ্ছে Sn equal to a into 1 minus r to the power n by 1 minus r, আর এটা পাইছে হচ্ছে Sn equal to a into r to the power n minus 1 divided by r minus 1, এটা আমরা পাইছি। এখন আমরা অসীম পদের সমষ্টি বের করব। n পদের সমষ্টি বের করা যায়, কারণ n তুমি নির্দিষ্ট তুমি জানো 20 পদ না 30 পদ না 40 পদ তুমি এটা জানো, এই জন্য তুমি সমষ্টি বের করতে পারো। বাট অসীমের জন্য একটু সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে তো আমি প্রথমেই বলছি কি অসীম নির্ণয় করতে চাইলে তোমাকে আগে শেষ জানতে হবে। তুমি যদি শেষ না জানো তাহলে তোমার পক্ষে অসীমের সমষ্টি বের করা সম্ভব না, কারণ তুমি শেষ জানো না, এটা কোথায় গিয়ে শেষ হয় সেটা জানো। তুমি তো যোগ করবা কীভাবে? তো তুমি যেটুকু যোগ করলা তার চেয়ে পরে দেখা যাচ্ছে আরেকটা সংখ্যা আছে, তাই না? তো এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে শেষ আগে জানতে হবে। তাহলে আমরা দেখি কখন আমাদের শেষ জানা যায় আর কখন আমাদের শেষ জানা যায় না। তো আমরা একটা জিনিস জানি, এখানে r to the power n আছে, এখানেও r to the power n আছে। এই nটা কি? এটা কখন ইউজ করছি? এটা ইউজ করছি হচ্ছে r is less than 1, আর এটা ইউজ করছি হচ্ছে r is greater than 1। একটু খেয়াল করে দেখি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো এখন r এর মান যখন হাফ, দেখো হাফ যখন, তখন হাফের মান, এবার n এর মান আমি একটা একটা করে বসাই। n এর মান যখন 1 বসাও তখন কত আসে? 0.5। হাফ টু দি পাওয়ার 2, n এর মান যখন 2 বসাও 0.25। হাফ টু দি পাওয়ার 3 তখন কত? 0.125। হাফ টু দি পাওয়ার 4 0. জাস্ট ছোটো হতে থাকবে, তাই না? 1/16 ক্যালকুলেটিভ দিলে ছোট হতে থাকবে। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে এইখানে যখন তুমি বাড়াচ্ছ তখন এই মানটা তখন তত কি কমতেছে, এখানে যত বাড়াচ্ছ তখন এই মানটা তত কমতেছে। এখন কমতে কমতে দেখো এইটা কমতেছে, 0.5 ছিল 0.25, 0.125, তাহলে আরও কমবে আরও কমবে আরও কমবে, তাহলে কমতে কমতে আসলে কোথায় গিয়ে ঠেকবে? কমতে কমতে গিয়ে ঠেকবে। তাহলে এখানে আমরা লিখবো যে যখন n tends to infinity তখন r to the power n tends to 0। শর্তটা কি? শর্তটা হাফ, আর এর মানে হাফ, দ্যাট মিনস শর্ত হচ্ছে r is less than 1, আর এর মান হতে হবে কি 1 থেকে ছোট। আর এর মান 1 থেকে ছোট হলে আমরা দেখছি যে n tends to যখন ইনফিনিটি তখন rn tends to 0, ঠিক আছে? তাহলে 1-এর থেকে যখন ছোট, এখন ছোট বলতে কতটুকু ছোট? এখানে -1 পর্যন্ত হবে। একই রকমভাবে তুমি -1 পর্যন্ত যেতে পারো, কিন্তু -1-এর থেকে যদি আরও ছোটো নাও তাহলে তোমার আর হবে না। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, যখন n tends to infinity তখন rn tends to 0, দ্যাট মিনস আমি শেষ জানি 0। যখন n এর মান বাড়াচ্ছি তখন আমি শেষ জানতেছি কত? 0। এই 0 শেষ জানার কারণে তাহলে কি হচ্ছে, আমরা তাহলে এটা সমষ্টিটা বের করতে পারবো। তাহলে আমরা এটা কোনটার জন্য আসতেছে? r is less than 1, দ্যাট মিনস এইটার জন্য আমাদের আসতেছে। তাহলে যখন আমরা n tends to infinity তাহলে আমরা এখানে লিখতে পারতেছি সুতরাং s infinity equal to a into 1 মাইনাস, যখন n এর মান ইনফিনিটি হয়ে যায় তখন r to the power n কত আসছে? 0 চলে আসছে, তাহলে 0 ডিভাইড বাই 1 মাইনাস r, তাহলে a into a বাই 1 মাইনাস r, দ্যাট মিনস r is less than 1 এর জন্য s ইনফিনিটি বের করা যায়। s ইনফিনিটি বের করা যায়, মানে ইনফিনিটির সূত্র হচ্ছে এটা a বাই 1 মাইনাস r। এবার যদি বড় হয় তাহলে কি হবে আমরা একটু দেখি। যদি বড় হয় যে আর এর মানটা 1 থেকে যদি বড় হয়, সাপোজ 1 থেকে বড় একটা সংখ্যা ধরলাম হচ্ছে, 1 থেকে বড় একটা সংখ্যা ধরলাম 2, 2 এর উপরে এবার পাওয়ার বসাও, 2 এর উপরে 1 যদি দাও তাহলে 2, 2 এর উপরে 2 দাও তাহলে দেখো 4, 2 এর উপরে 3 দাও দেখো 8, 2 এর উপরে যখন 4 দাও দেখো 16, 2 এর উপরে 5 দাও দেখো 32। তাহলে দেখো আমি যখন 1, 2 n এর মান যখন আস্তে 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 বাড়াচ্ছি তখন এই পুরো মানটা তাহলে কী আসতেছে? বাড়তেছে, পুরো মানটা বাড়তেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যখন n tends to infinity তখন r to the power n tends to infinity, দ্যাট মিনস r to the power n এর মানও ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে ইনফিনিটি যদি হয়ে যায় তাহলে অর্থাৎ অসীম, তাহলে যেটা আমরা শেষ জানি না, তাহলে শেষ যদি না যায় তাহলে তোমার পক্ষে নির্ণয় করা সম্ভব না। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি r is greater than 1 হলে অসীমতক সমষ্টি নেই। তাহলে আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমাদের এ পর্যন্ত গেল যে s ইনফিনিটি আমরা বের করলাম, অসীম পদের সমষ্টি বের করলাম। এবার শর্তটা একটু আমি লিখে দিই। শর্তটা হচ্ছে অসীম পদের সমষ্টি, তাহলে আমাদের এইটা হবে না,
অসীম পদের জন্য আমাদের এই সূত্রটা হবে না, আমাদের সরি এইটা হবে না, এটা শুধুমাত্র এখানে হবে আর ইজ লেস দেন 1, আর ইজ লেস দেন 1, আর এর মান এই থেকে ছোট হবে, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, শুধুমাত্র এই সূত্রটা ইউজ হবে। তাহলে অসীমত সমষ্টির সূত্র পেলাম, আর শর্তটা এবার একটু লিখে নাও। অসীম ধারাটি অসীমত সমষ্টি থাকবে, ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি -1 ইজ লেস দেন আর ইজ লেস দেন 1 হয়। তাহলে এই পর্যন্ত আমাদের জানতে হবে, এই অধ্যায়টা পড়ার জন্য একটা জিনিস জানতে হবে, Sn এর মান জানতে হবে অর্থাৎ n পদের সমষ্টি বের করতে হবে, একটা হচ্ছে S ইনফিনিটি অর্থাৎ অসীম পদের সমষ্টি বের করতে হবে, এবং ধারাটা অসীম পদের সমষ্টি থাকবে কিনা সেই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, তো এই অধ্যায়তে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এই থিওরিগুলি অবশ্যই জানতে হবে, এই থিওরিগুলি বুঝতে হবে, এরপর তুমি এই অধ্যায়ের অঙ্কগুলি করতে পারবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য এই অধ্যায় থেকে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো তোমরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।